আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাস প্রোগ্রামে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। আজকে আমরা ক্রোমোজোম অ্যাবারশনের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ইনভার্সন নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে ইনভার্সন কি, একটা সংজ্ঞা দেওয়া আছে। দেখো, যখন কোন একটি ক্রোমোজোমের অংশবিশেষ খণ্ডিত হয়, ভেঙে যায় এবং খণ্ডিত অংশটা 180 ডিগ্রি কোণে ওই একই জায়গায় সংযুক্ত হয়, তখন তাকে বলা হয় কি ইনভার্সন। এবং এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু ক্রোমোবিন্যাসের পরিবর্তন হয়, তার সিকোয়েন্সটা চেঞ্জ হয়। অর্থাৎ এখানে ক্রোমোজোম দেওয়া আছে, ক্রোমোজোমে দেখো জিন দেওয়া আছে 1 3 5 2, বাট যখন এটা কেটে যাবে এবং কাটা অংশটা আবার ঘুরে এসে ওই জায়গায় যুক্ত হবে, সেই ক্ষেত্রে জিনের সজ্জা বা বিন্যাসটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে 2 আগে আসবে 1 পরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্সনের একটা সংজ্ঞা। বৈশিষ্ট্য দেখি আমরা। বলা হচ্ছে ইনভার্সনের ক্ষেত্রে দুইটা ভাঙন পরিলক্ষিত হয়, দুই জায়গায় এটা কর্তিত হয়। অর্থাৎ এই যে এখানে একটা এবং এখানে একটা, দুই জায়গায় এটা কর্তন হবে। তারপরে বলা হচ্ছে যে ক্রোমোজোমের দৈর্ঘ্য অপরিবর্তিত হয়। অর্থাৎ ক্রোমোজোমের দৈর্ঘ্যের কোনো রকম চেঞ্জ হয় না, যেহেতু কোনো অংশ ডিলিট হয় না, মুছে যায় না বা বিলুপ্ত হয় না, সেক্ষেত্রে ক্রোমোজোম যা ছিল ছোট হয় না, বড় হয় না, একই রকম থাকে। জিনের বিপরীত সজ্জাকরণ পরিলক্ষিত হয়, জিনের প্যাটার্নটা চেঞ্জ হবে। যেমন এখানে ছিল 1 3 5 2, সেটা চেঞ্জ হওয়ার ফলে হয়ে গেল 2 5 3 1। অর্থাৎ জিনের 180 ডিগ্রি অ্যাঙ্গেলের টার্ন নেওয়ার কারণে এই সজ্জাটা পরিবর্তন হয়ে যায়। ক্রসিং ওভার দমিত হয়, ক্রসিং ওভারের রেটটা একেবারে হয় না বা সেটা কমে যায়, এবং তার ফলে কি হবে, ক্রসিং ওভার জাত গ্যামেট সৃষ্টি হয় না। আর ক্রসিং ওভারের ফলে যে গ্যামেট সৃষ্টি হতো, সেই গ্যামেটের ক্রসিং ওভার হলে যে বৈচিত্র্য সৃষ্টি হতো, সেটা আর হবে না। এই ক্ষেত্রে ডাইসেন্ট্রিক এবং অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমের সৃষ্টি হতে পারে। অর্থাৎ যদি সেন্ট্রোমিয়ার সহ ইনভার্সনটা ঘটে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রোমোজোমের দুইটা সেন্ট্রোমিয়ার থাকতে পারে, কোনো ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার নাও থাকতে পারে, সেটাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, তো দেখো এরপরে ইনভার্সনের কৌশল সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যে ইনভার্সন, এখানে দুটো ছবি দেওয়া আছে এবং তোমরা এই ছবিটা অবশ্যই ডক্টর হানিফ মল্লিক স্যারের বইয়ে পাবা, এবং ওই বৈশিষ্ট্যটা হানিফ মল্লিক স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। অনেক বই আছে যেখানে এগুলো বিচ্ছিন্ন ভাবে আছে, বাট হানিফ মল্লিক স্যারের বই এগুলো পয়েন্ট করে সুন্দর করে কৌশল, বৈশিষ্ট্য, উদাহরণ, প্রকারভেদ, তাৎপর্য সুন্দর করে এগুলো দেওয়া আছে। তো রেফারেন্স বুক হিসেবে তোমরা এই অধ্যায়টা অধ্যয়নের জন্য হানিফ মল্লিক স্যারের বইটা কিন্তু ফলো করতে পারো। ওকে, তো দেখি এটা একটা স্বাভাবিক ক্রোমোজোম। দেখো এখানে এ বি সি ডি ই এফ জি জিন পর্যায়ক্রমে সাজানো আছে। তো যে জায়গাটা ইনভার্সন হবে, দেখো সেটা একটু ভিন্নভাবে এখানে অঙ্কন করা হয়েছে। একটা দাগ দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। ডি এবং ই জিন সমৃদ্ধ অংশটা আমরা দেখছি এখানে, এটা কি হবে, ইনভার্সনে অংশগ্রহণ করবে। তো আমরা দেখাচ্ছি প্রথমে ডি এবং ই এই দুই পাশে এখানে দেখো কর্তিত হচ্ছে, কর্তিত অংশটা। তারপরে আমরা দেখলাম যে কর্তিত অংশটা দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, ঘুরে ঠিক ওই জায়গাতেই কিন্তু এটা যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে দেখো জাস্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, ই চলে গেল উপরে, ডি চলে আসলো নিচে। তো আমরা বলছি এটার নাম হচ্ছে ইনভার্টেড ক্রোমোজোম, নতুন ক্রোমোজোম। ঠিক আছে, এটা একটা টেকনিক। এটা কিন্তু উইদাউট সেন্ট্রোমিয়ার, দেখো সেন্ট্রোমিয়ার বিহীন। দুটো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা সেন্ট্রোমিয়ার বিহীন আর একটা সেন্ট্রোমিয়ার যুক্ত অংশ দেখানো হয়েছে। তো তোমরা পরীক্ষায় দুটোই আঁকাতে পারো। আমরা যদি এটা আঁকি দেখবো, আমাদের সিম্পল করে যে আঁকানোর চিত্র, সেটা আমরা এটা অ্যাপ্লাই করব। তারপরেটা দেখো দেওয়া আছে যে উইথ সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার সহ বি আর সি দুইটা জিন সহকারে। এখানে আমরা দেখলাম যে কর্তন হলো, কর্তন হওয়ার পরে ওই বি সি জিনটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, যে এবং ওই জায়গাতে সংযুক্ত হলো, হয়ে আমাদের নতুন একটা ইনভার্টেড ক্রোমোজোম সৃষ্টি করলো। তাহলে এখানে আমরা দুইটা টেকনিক দেখতে পাচ্ছি, একটা উইদাউট সেন্ট্রোমিয়ার ইনভার্সন ঘটলো এবং একটা উইথ সেন্ট্রোমিয়ার ইনভার্সন হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই অংশটা বুঝতে কোনো সমস্যা নাই। তো এটা যদি আমরা পরে সময় পেলে আমরা অবশ্যই এটা ড্র করার চেষ্টা করব, আমাদের মতো করে এটা আগাবো, আরো ইজি করে আঁকানোর চেষ্টা করব, যাতে কম সময়ে অধিক অঙ্কন করা যায় বা পরীক্ষা অ্যান্সার করা যায়। আচ্ছা, এরপর আসো স্বাভাবিক ইনভার্সন। ইনভার্সনের প্রকারভেদ, এটা একটু ভুল হয়েছে, এটা ইনভার্সন লেখাটা হবে, ক্রসিং ওভার না, এটা হবে ইনভার্সনের প্রকারভেদ। দেখো দিয়ে আছে ইনভার্সনের প্রথম যেটা স্বাভাবিক ইনভার্সন। তো স্বাভাবিক ইনভার্সন এটা আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো স্বাভাবিক ইনভার্সনের সংজ্ঞাটা কি, যখন ক্রোমোজোমের একটি মাত্র ইনভার্টেড হর্ন অংশ থাকে, অর্থাৎ মাত্র একটা জায়গায় ইনভার্সন হবে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক ইনভার্সন। আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা আগের মতো একটা স্বাভাবিক ইনভার্সন। এখানে ডি এবং ই জিন যুক্ত, এই দুইটা জিন ক্রোমোজোমের একটা জায়গায় খণ্ডিত হয়ে গেল, দুই জায়গাতে খণ্ডিত হয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে ঠিক ওই জায়গায়
সংযুক্ত হলো এবং একটা নতুন ক্রোমোজোম সৃষ্টি করলো, যেটাকে বলছি ইনভার্টেড ক্রোমোজোম। ওকে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ইনভার্সন। বাট এই স্বাভাবিক ইনভার্সন আবার আমরা এটাকে দুভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন আর একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন, যেটা আমরা গত দিনও যখন ক্রোমোজোমাল যে অ্যাবারেশনের সামগ্রিক যে প্রকারভেদ পড়েছিলাম সেখানে দেখেছিলাম। তো এই জায়গাতে আমরা আরেকটু দেখি, সেটা ছিল অবশ্য ডিলিশন, প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিক, বাট এটা হচ্ছে সরি ওটা ছিল ডুপ্লিকেশন, পেরিসেন্ট্রিক প্যারাসেন্ট্রিক। আর এটা হচ্ছে ইনভার্সনের ক্ষেত্রে। দেখো পেরিসেন্ট্রিক আমরা যে বলছি যে ইনভার্সনে সেন্ট্রোমেয়ার জড়িত থাকে সেটাকে বলা হচ্ছে পেরিসেন্ট্রিক, আর প্যারার ক্ষেত্রে সেন্ট্রোমেয়ার জড়িত থাকে না। দেখো এটা প্যারাসেন্ট্রিক, আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে সেন্ট্রোমেয়ার বিহীন শুধু ক্রোমোজোমের অংশটুকুই জাস্ট ইনভার্সন হয়ে সে একই জায়গায় সংযুক্ত হয়েছে। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উইথ সেন্ট্রোমেয়ার, হ্যাঁ, বি আর সি জিন যুক্ত দুইটা জিন সেন্ট্রোমেয়ার সহ কর্তিত হয়ে সেই জায়গায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ঘুরে যে ওই একই জায়গায় সংযুক্ত হয়েছে, দ্যাট ইজ পেরিসেন্ট্রিক। আর যদি এটা সেন্ট্রোমেয়ার ভিড় শুধু ক্রোমোজোমের কোনো একটা অংশ কর্তিত হয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার সেই জায়গায় যুক্ত হয়, সেটাকে বলছি আমরা প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তো তোমাদের এই দুটো বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, যেহেতু এটা ডুপ্লিকেশন আমরা এই পেরি এবং প্যারাটা পড়েছিলাম। তো এখানেও তাই, মূল কথা সেন্ট্রোমেয়ার উইথ সেন্ট্রোমেয়ার উইদাউট সেন্ট্রোমেয়ার। ঠিক আছে, তো আমরা ছবিটা এখন অঙ্কন করছি না, আমরা ছবিটা পরে এগুলো ডিটেলস সবগুলো একটা একটা করে আমরা ছবি আঁকানোর চেষ্টা করব। আগে আমরা একটা গ্লান্স সবগুলো এক নজরে দেখে নিই। জটিল ইনভার্সন এই ক্ষেত্রে হবে কি, মানে একটা ইনভার্টেড অংশ থাকবে না, একটা খণ্ডিত অংশ না, একের অধিক খণ্ডিত অংশ এই ইনভার্সনে অংশগ্রহণ করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে জটিল ইনভার্সন। অর্থাৎ কোনো ক্রোমোজোমে যদি একাধিক ইনভার্টেড খণ্ডাংশ থাকে তাকে বলা হবে জটিল ইনভার্সন। এটার আবার কয়েকটা ভাগ আছে। নাম্বার 1, পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ইনভার্সন। আমরা এই পার্শ্ববর্তী বা ট্যান্ডেমটা এর আগে আমরা পড়েছিলাম। তো দেখো এখানেও কিন্তু পার্শ্ববর্তী বা ট্যান্ডেম আছে। দেখো, তো হোয়াট ইজ পার্শ্ববর্তী ট্যান্ডেম ইনভার্সন? যখন দুই বা ততোধিক ইনভার্টেড খণ্ডাংশ পাশাপাশি অবস্থান করে তখন তাকে বলে পার্শ্ববর্তী। তাহলে দুইটা খণ্ডাংশ থাকবে, খণ্ডিত অংশ, তারা পাশাপাশি অবস্থান করবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি পার্শ্ববর্তী ট্যান্ডেম ইনভার্সন। দেখো একটা ক্রোমোজোম দেওয়া হয়েছে এবং এখানে দেখানো হয়েছে, দেখো যে এই ডি এবং ই এই দুইটা জিন এবং পরবর্তীতে এ বা জি এবং এইচ এই দুইটা জিন সম্বলিত ক্রোমাটিডের ক্রোমোজোমের অংশটা কর্তিত হচ্ছে এখানে এবং হয়ে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই দুটো খণ্ডাংশ আবার ওই একই জায়গায় সংযুক্ত হচ্ছে, হয়ে একটা নতুন ইনভার্টেড ক্রোমোজোম সৃষ্টি করেছে। যেহেতু এটা পাশাপাশি অবস্থান করছে দুটো খণ্ডিত অংশ, এই জন্য আমরা এই ইনভার্সনের নাম দিলাম ট্যান্ডেম বা পার্শ্ববর্তী ইনভার্সন। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। আমরা যখন ছবি আঁকাবো এটা তোমাদের আরো বেশি স্পষ্ট হবে। আচ্ছা, এরপরে দেখো যেটা আসছে তা হচ্ছে অন্তর্ভুক্ত বা ইনক্লুডেড ইনভার্সন। সেটা কি বলে, সেটা সংজ্ঞা কি বলছে, যখন পরে উৎপন্ন ইনভার্টেড খণ্ডাংশের ভিতরে ইতিপূর্বে সংগঠিত ইনভার্সন অন্তর্ভুক্ত থাকে তাকে ইনক্লুডেড বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে দেখো যে একটা ক্রোমোজোম দেখানো হয়েছে। ক্রোমোজোম এখানে ডি থেকে এইচ পর্যন্ত একটা জিনকে এখানে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ডি এবং এইচ এর পাশে এটা কর্তিত হয়েছে এবং সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সংযুক্ত হচ্ছে। তারপরে দেখলাম কি ওই ইনভার্টেড অংশের ভিতরে আবার আর একটা ইনভার্সন ঘটছে। তার মানে কি ইনভার্টেড অংশের ভিতরে যদি আবার আরেকটা অংশ ইনভার্টেড হয়, হ্যাঁ, সেটাকে বলা হবে কি অন্তর্ভুক্ত ইনভার্সন। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। রিয়াজ এটা বুঝতে পেরেছো? আল মাহমুদ? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এটা ছবি আঁকানোর ক্ষেত্রে একটু জটিল হবে, কারণ এটা আমাদের যেহেতু দুইবার আঁকানো যাচ্ছে, একই জিনিস দুইবার আঁকাতে হচ্ছে, একটার ভিতরে আবার আর একটা ইনভার্সন সংযুক্ত হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি অন্তর্ভুক্ত বা ইনক্লুডেড ইনভার্সন। নেক্সট ওয়ান, ওভারল্যাপিং ইনভার্সন। দেখ, ওভারল্যাপিং বা অধক্রমিত ইনভার্সন বলেছে যদি দ্বিতীয় ইনভার্সনটি প্রথম ইনভার্সনটির অংশ বিশেষ অন্তর্ভুক্ত হয় তবে এই অবস্থাকে ওভারল্যাপিং ইনভার্সন বলে। দেখো কারো মাইকটা অফ করো। এই তোমার মাইকটা অফ করো। শোনা যায় না। তোমার মাইকটা অফ করো। ঠিক আছে স্যার।
তোমার দেখো করে কোনায় কোনায় একটা মাইক বাটন আছে, দেখো মাইকের মতো, ওইটাতে একটা ক্লিক দাও। বাম সাইডে দেখো, বাম সাইডে। আচ্ছা দেখো, আমরা বলছি যে ওভারল্যাপিং কি, যদি দ্বিতীয় ইনভার্সনটি প্রথম ইনভার্সনটির অংশ বিশেষ অন্তর্ভুক্ত হয়, তবে এই অবস্থাকে ওভারল্যাপিং ইনভার্সন বলে। দেখো এটা একটা ক্রোমোজোম, তাতে সি এ থেকে এফ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ইনভার্টেড হবে, সেজন্য এখানে কর্তন করা হলো, কর্তিত অংশটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেখানে সংযুক্ত হলো। এবং এরপর যখন দ্বিতীয় যে ইনভার্সনটা হচ্ছে, সেই দ্বিতীয় ইনভার্সনের ক্ষেত্রে দেখো যে দ্বিতীয় ইনভার্সনের ক্ষেত্রে দেখো নতুন আর একটা অংশ, ঠিক আছে, আমরা জি এবং এইচ যুক্ত দেখো আরেকটা জিন সম্বলিত অংশ, এবং পূর্বের কিছু অংশ যেটা ইনভার্টেড হয়েছিল সেই জিনের সমন্বয়ে দ্বিতীয় ইনভার্সনটা ঘটছে। এই জন্য বলা হচ্ছে ওভারল্যাপিং, অর্থাৎ পুরো নতুন থাকলো না, তার সাথে পুরনো কিছু ইনভার্সন এখানে যুক্ত হলো, এই জন্য বলা হচ্ছে ওভারল্যাপিং হয়ে গেছে। পুরোটা নতুন থাকতে পারলো না, তার সাথে পুরানো, তাতে পুরানো বা ঘটে যাওয়া ইনভার্টেড অংশের কিছু অংশ আবার নতুন ইনভার্সনে সংযুক্ত হয়েছে, তাই আমরা এটাকে বলছি কি ওভারল্যাপিং হয়েছে এই জায়গাতে, এই জন্য নাম দিয়েছে ওভারল্যাপিং ইনভার্সন। দেখতেই পাচ্ছ এরপরে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আগে ঘটে যাওয়া কিন্তু এফটা কিন্তু এখানে বাদ পড়েছে, আর এখানে দেখতে পাচ্ছ যে পূর্বের ই, ডি এবং সি এই তিনটা জিন এখানে আগের ইনভার্সনে অন্তর্ভুক্ত ছিল, বাট জি এবং এই দুটা অন্তর্ভুক্ত ছিল না। সো এইগুলোর সমন্বয়ে আরেকটা নতুন ইনভার্সন হয়েছে, এই জন্য আমরা এটাকে নাম দিলাম ওভারল্যাপিং ইনভার্সন। ঠিক আছে, তাহলে একটা সংজ্ঞাটা কি হবে, যে প্রথমে একটা ইনভার্সন হবে, দ্বিতীয় ইনভার্সন যখন হবে তখন দ্বিতীয় ইনভার্সনে প্রথম ইনভার্সনে কিছু অংশ অন্তর্ভুক্ত থাকবে, এটাকে বলা হবে ওভারল্যাপিং ইনভার্সন। আচ্ছা, তাহলে এটা ছবি আঁকানোর ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আরেকটা ইনভার্সনের প্রকারভেদ। তোমার মাইকটা কাইন্ডলি অফ না করলে হচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে খুব। স্বাভাবিক ইনভার্সন ক্রোমোজোমের কোন বাহুতে হচ্ছে তার উপর ভিত্তি করে দেখো ইনভার্সনকে আমরা আচ্ছা আমি মিউট করে দিই না, ভালো বলেছে। ঠিক আছে, হয়ে গেছে, আর সমস্যা হবে না। আচ্ছা দেখো যে ইনভার্সনটা ক্রোমোজোমের কোন বাহুতে হচ্ছে তার উপরে ভিত্তি করে ইনভার্সনটাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ব্রাকিয়াল, একটা হচ্ছে হেটেরোব্রাকিয়াল। আমরা এই হোমোব্রাকিয়াল এবং হেটেরোব্রাকিয়াল কিন্তু গত লেকচারও দেখেছিলাম, ঠিক আছে, যেটা ডুপ্লিকেশনের ক্ষেত্রে ছিল। তাহলে কি হবে, হোমোব্রাকিয়াল যদি একটি ক্রোমোজোমের একই বাহুতে ইনভার্সন হয়, ঠিক আছে, সেটা হবে হোমোব্রাকিয়াল। আর যদি সেটা ভেঙে যে আর একটা বাহুতে যোগ হয় সেটাকে বলা হবে কি হেটেরোব্রাকিয়াল ইনভার্সন। যদি ছবিটা এখানে দেখানো নাই, তবে সেটা আমরা দেখাতে পারি ছবি আঁকানোর মাধ্যমে, ঠিক আছে। যদিও এখানে ছবিটা আঁকানো দেওয়া নেই, তোমাদের যে বইটা হানিফুল লেকচারের বই সেখানে ছবিটা দেওয়া নেই। কথা ছিল ইনভার্সনের মূল তত্ত্ব হচ্ছে যে জায়গা থেকে ভাঙে সেখানেই যুক্ত হয়, কিন্তু এখানে একটু এইটা কিন্তু একটু ব্যত্যয় ঘটে গেছে, যে একটা ক্রোমোজোমের এক বাহু থেকে ক্রোমাটিড ভেঙে যাবে, ভেঙে ওই জায়গাতে যুক্ত না হয়ে সেটা বলা হচ্ছে অন্য বাহুতে সংযোগ হবে। অন্য যে একটা বাহু থাকে, আমরা জানি ক্রোমোজোম দুইটা বাহু থাকে, একটা ছোট একটা বড়, দেখেন ছোট থেকে ভেঙে এটা বড় বাহুতে যুক্ত হয়ে গেল, তাহলে এটা হেটেরোব্রাকিয়াল। আর যদি ওই একই বাহুতে যুক্ত হয় সেটা কিন্তু হোমোব্রাকিয়াল। আমরা যতগুলো এখানে আলোচনা করেছিলাম দেখো বেশিরভাগ ছিল হোমোব্রাকিয়াল, খেয়াল করো। যেমন দেখো এটা কিন্তু একই ক্রোমোজোমেই হচ্ছে, একই বাহুতেই হচ্ছে, একই ক্রোমোজোমে একই বাহুতে হচ্ছে, দ্যাট ইজ হোমোব্রাকিয়াল। যদি এমন হতো যে এইটা এখানে না হয়ে আবার এই জায়গাতে যুক্ত হতো, ছোট বাহুতে যুক্ত হতো, সেটাকে বলতাম কি হেটারোব্রাকিয়াল। তাহলে হোমো এবং হেটারের ভিতরে এটা মূলত বেসিক ডিফারেন্স। আসলে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, ছবি আঁকাতে পারলে আমরা আরো একটু ভালো মতো বুঝতে পারবো। দেন ইনভার্সনের তাৎপর্য। তাহলে ইনভার্সনের তাৎপর্য দেখো কয়েকটা দেওয়া আছে। বলা আছে ক্রসিং ওভার দমনকারী, সুপার জিন উৎপন্নকারী। ক্রসিং ওভার যদি ইনভার্সন কোনো ক্রোমোজোমে হয় সেক্ষেত্রে ক্রসিং ওভারটা রেটটা কমে যায় অথবা হয় না। ক্রসিং ওভারের ইনভার্সন যদি হয় তাহলে ক্রসিং ওভারটা হবে না, ঠিক আছে। আর সুপার জিন উৎপন্নকারী, যখন জিনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে জিনটা অতীব শক্তিশালী বা অতীব ক্ষমতাধর হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে সুপার জিন, ঠিক আছে।
ক্যারিওটাইপে ভিন্নতা আনে, সতেজতা হ্রাস করে। ক্যারিওটাইপ কি? ক্রোমোজোমের যে একটা পিক্টোরিয়াল চিত্র, আমাদের প্রতিটা কোষে যে কতগুলো ক্রোমোজোম থাকে তাকে যখন সবগুলোকে একসাথে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয় সেটাকে বলে ক্যারিওটাইপ। এই ক্যারিওটাইপে ভিন্নতা আসবে যদি ক্রোমোজোমের এই প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, ইনভার্সন ঘটে, এবং ক্রোমোজোমের তার সতেজতা হ্রাস পাবে, তার শক্তি কমে যাবে, গ্যামেট অনুর্বর হয়। এটা প্রায় সব ক্ষেত্রে আমরা বলেছি, ডিলিশন, ডুপ্লিকেশন এবং ইনভার্সন সব ক্ষেত্রে এই ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন ঘটলে, গ্যামেট যদি ওই ক্রোমোজোমে ক্রোমোজোমাল অ্যাবারেশন ঘটে থাকে আর ওটা যদি তোমার গ্যামেটে থাকে, অবশ্যই থাকবে, সেক্ষেত্রে গ্যামেটটা অনুর্বর বা নষ্ট হয়ে যেতে পারে। প্রজাতিতে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, অবশ্যই হবে। জিন যখনই তার প্যাটার্ন চেঞ্জ করে তার ফলে অবশ্যই একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে, ঠিক আছে। এর ফলে প্রাণীর বাহ্যিক কোনো প্রভাব পড়ে না, তবে এর কোনো ক্ষতিকর প্রভাব তখন পড়ে না, তবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হলেও ক্ষতিকর প্রভাব পড়ে না। প্রাকৃতিক নির্বাচনে সহায়তা করে, অর্থাৎ আমরা যে মেন্ডেলে যে ন্যাচারাল সিলেকশন থিওরি পড়েছি বিবর্তনবাদে, সেই ন্যাচারাল সিলেকশনে কিন্তু ইনভার্সন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপপ্রজাতির সৃষ্টিতে সহায়ক, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা প্রজাতির ভিতরে কোন একটা তার ক্রোমোজোমে এই ধরনের ইনভার্সন ঘটলো, মানে একই প্রজাতির তার জিনের যে প্যাটার্ন সেটা সাধারণত একই রকম হয়, তবে যদি ইনভার্সন হয়ে যায়, ইনভার্সন ঘটলে হবে কি, নতুন একটা জাত সৃষ্টি হবে। সবাই দেখা যাচ্ছে হোমোসেপিয়েন্স বা কোন একটা মানুষ এমন হলো যার যে ইনভার্সন হলো, তার একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, তখন সেটাকে বলে উপপ্রজাতি। বিভিন্ন রকমের ধানের জাত আছে, কিন্তু ধানের কিন্তু অনেক সাব স্পিসিস, অনেক ভ্যারাইটিস আছে। আমার উপপ্রজাতি বলতে সাধারণত ভ্যারাইটিসকে বোঝানো হয়। হ্যাঁ, তো উপপ্রজাতির সৃষ্টি হলে সেই প্রজাতির ভিতরে একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়া লাগে, তা না হলে উপপ্রজাতি তাকে বলা যায় না। জেনেটিক্যাল কোনো একটা ডিফারেন্সের কারণে কিন্তু সাধারণত এই সাব স্পিসিস বা উপপ্রজাতি সৃষ্টি হয়। তো মোটামুটি আমাদের ইনভার্সন সম্পর্কে আলোচনা এটুকুই ছিল। আমরা এখন ছবি অঙ্কনের মাধ্যমে এগুলো আরো ভালো মতো বোঝানোর চেষ্টা করব, কারণ আমার কাছে মনে হয়েছে যতগুলো আমরা পড়লাম এই জেনেটিক্যাল অ্যাবারেশন, তার মধ্যে ইনভার্সনটার ছবিটাই একটু অন্যরকম, ঠিক আছে। তো কৌশলের ছবিটা আমরা আঁকাচ্ছি না, কৌশলের ছবিটা আমাদের পরে আঁকালেই হবে। আমরা প্রথমে প্যারাসেন্ট্রিক আর পেরিসেন্ট্রিক এই দুটো ছবি আঁকানোর চেষ্টা করি। তোমরা খাতা কলম নাও সবাই। প্যারা এবং পেরিসেন্ট্রিক ছবি আমরা আঁকানোর চেষ্টা করব। নিউ শেয়ার, আমি একটা নতুন শেয়ার দিলাম, দেখো তোমরা দেখতে পারছো আশা করি। তোমরা কি হোয়াইট বোর্ডে দেখতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, দেখো আমরা প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক যে ইনভার্সন, আমরা সেই দুটো আঁকানোর চেষ্টা করব। প্রথমে আমরা যদি ছবিগুলো বই লম্বা করে দেওয়া আছে, তবে এটা আমরা যদি পাশাপাশি আঁকাই তাহলে একই কথা, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ছবিটা আরো জায়গা কম নেবে। আমরা এখানে সেন্টিমিটার আঁকাই দিলাম, is in, B is in, CD, E, F, G, C, D, E, F, G, H। আমরা এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, আমরা যখন কর্তন করব সেখানে একটু মেনশন করতে হয় এইভাবে, তাহলে বুঝতে সুবিধা হয় যে মূলত কোন জায়গাটা কর্তন হচ্ছে। দেখো এই দুটো জায়গায় কর্তন হবে। আচ্ছা, সেই কর্তন আমরা কিন্তু প্রথম ছবিটাই এটা করতে পারি, কিন্তু আমাদের কিন্তু একটা স্বাভাবিক ক্রোমোজোম আঁকিয়ে নিয়ে পরে আর একটা ছবিতে এটা দেখানো হয়, বাট আমরা সেটা না করে এটা কিন্তু আমরা প্রথম ছবিতে এটা করতে পারি। তারপরে দেখো আমরা আর একটা ক্রোমোজোম ওইটারে আর একটা আঁকাবো। সরি, এটা একটু ভুল হলো, যেহেতু আমাদের একটু কর্তন দেখাতে হবে। সো এটা আনন্দ করে যাবে। আচ্ছা দেখো, পরের ছবিটা একটু টেকনিক্যাল অংশ বিশেষ যেহেতু আগাতে হবে। এই এই এখানে সেন্টিমিটার ঠিক থাকবে, এখানে এ জিন, এখানে বি, এখানে ছিল সি জিন। এরপরে হবে কি, আমরা যেটা করব এই সি এবং ডিটাকে
আমাদের একটু ইনভার্টেড করতে হবে, একটু ঘোরায় দিতে হবে, ঠিক আছে? সেই জিনিসটাই আমাদের এখানে দেখানোর বিষয়। আমরা এটা একটু এভাবে আড়াআড়ি প্লেস করবো এইভাবে, ঠিক আছে? সেটা আমরা দেখাবো যে ডি আর এই ইজিনটা আমরা দেখাচ্ছি যে এই জায়গাতে টার্ন নিচ্ছে, সেটা আমরা একটা এইভাবে তীর দিয়ে দেখাতে পারি, 180 ডিগ্রি পাশে লিখে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা আবার বাদ বাকি অংশ যেটা আছে সেটা পাশে আঁকি দেব। সেটা হচ্ছে কি, এফ, জি এবং এইচ। এরপরে আমাদের নতুন ক্রোমোজোমটা আঁকাতে হবে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু একটা ধাপ অমিট করে দিয়ে এটা আমরা ছবিটাকে আরো সংক্ষেপ করলাম। এতে তোমাদের সময়ও বাঁচবে এবং অল্প সময় তোমরা অধিক অ্যান্সার করতে পারবে। এটা একটা টেকনিক অবশ্যই। এবার এখানে যেটা হবে, তোমরা যেটা করতে পারো পরীক্ষার সময়, আমি যদি একই রকম কালি ইউজ করছি অবশ্য, তোমরা কিন্তু যে অংশটা ইনভার্টেড করবা সেটা একটু ভিন্ন রং ইউজ করতে পারো। তোমরা একটু গ্রিন কালার ইউজ করলা, মানে এক্ষেত্রে কালার পেন্সিল ইউজ করা। আমার কিন্তু অনার্স লেভেলে খুবই কালার পেন্সিল ইউজ করতাম। আমি এমন কোনো ছবি নিয়ে যে রং করতাম না। আমাদের স্যার ম্যাডাম আমাদেরকে বলতো যে ছবি আঁকার ক্ষেত্রে তোমরা কালার পেন্সিল ইউজ করবা। তা আমি তোমাদের খুব খুব কমই দেখি। অনেক অবশ্যই এটাকে নিষেধ করে, বাট ছবি কালার করলে ছবির সৌন্দর্য বাড়ে। এটা অবশ্যই তোমরা করতে পারো, এটা আমি সাজেস্ট করি সবাইকে। তাহলে আমাদের ইনভার্টেড জিনটা যদি আমরা একটা ভিন্ন কালার ইউজ করি তাহলে কিন্তু সুবিধা হবে। তো সেক্ষেত্রে এখানে কি কালারের ভেরিয়েশন কি আছে? হ্যাঁ আছে। তো আমরা একটা ভিন্ন কালার নিতেই পারি। দেখো আমি কিন্তু যদি এটা একটু আরেকটা কালার ইউজ করলাম এই জায়গাতে, যাতে এটা আমাদের বুঝতে সুবিধা হয় এই জায়গাটা। হ্যাঁ, যাতে পরবর্তীতে এটা আমাদের বুঝতে, যে এই জায়গাতে আমরা বোঝাতে চাচ্ছি যে এই জায়গাতে আমাদের ইনভার্সনটা ঘটেছে। দেখো ইনভার্সন হলে ই এই পাশে আসবে, ডি এই পাশে চলে যাবে। তারপর যথারীতি আমাদের সে আগের মতোই এই করতে হবে কিন্তু। ব্লু কালার, আমরা ব্লু কালার আবার ফিরে আসলাম। ব্লু কালার তো হলো না, ব্লু কালার এফ, দ্যাট ইজ জি, দ্যাট ইজ এইচ। দেখতে পারছো খুব ইজিলি কিন্তু আমরা ড্র করলাম। তবে আমি যেটা বলছি তোমরা এটা করবো অবশ্যই, তাহলে এটা কিন্তু ভালো মতো বোঝানো যাবে ছাত্রদেরকে যে কোন জায়গাটা ইনভার্সন ঘটেছে, সেটা আমরা একটা আলাদা রং ইউজ করবো, তাহলে এটা বোঝানো সুবিধা হবে। আমরা এটাকে বলছি নতুন ইনভার্টেড ক্রোমোজোম। ইনভার্টেড ক্রোমোজোম, নতুন ইনভার্টেড ক্রোমোজোম, ইনভার্টেড, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু হলো কি, এটা ছিল প্যারাসেন্ট্রিক, যদি এখানে কোনো সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত নেই। আর যদি এই অংশটা আমরা এই সেন্ট্রোমিয়ার সহ আঁকি দিই তাহলে এটা হবে কিন্তু পেরিসেন্ট্রিক, ঠিক আছে? তাহলে আমরা নতুন করে পেরিসেন্ট্রিক আঁকানোর দরকার নেই। আমরা এটা বুঝতে পেরেছি প্যারা এবং পেরি, একটা উইথ সেন্ট্রোমিয়ার, একটা উইদাউট সেন্ট্রোমিয়ার। ওকে, তোমাদের এটা সবার আঁকানো হয়েছে? আচ্ছা, এরপর দেখো আমরা জটিল সেন্ট্রোমিয়ারটা, জটিল যে ইনভার্সনটা, এইটা আঁকানোর চেষ্টা করবো, কারণ এটা আসলে একটু বড় ছবি এবং এটা আঁকানো আসলেই একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? এই জন্যই আমি সবাইকে সাজেস্ট করছি তোমরা কিন্তু ক্রোমোজোমগুলো এইভাবে আমার মতো করে আঁকালে পরীক্ষা অল্প সময়ে অনেক ভালো অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে জটিল ইনভার্সন। আমি হেডলাইন দিলাম, লিখে দিলাম জটিল ইনভার্সন। জটিল ইনভার্সনের আমরা প্রথমে যে দেখবো যেটা, যে পার্শ্ববর্তী বা ট্যান্ডেম ইনভার্সন। দেখো আমরা ছবিটা আঁকাবো। তো আমরা এই ছবিটা দ্রুত আঁকানোর চেষ্টা করি। আমরা এই ক্ষেত্রে যেটা করব, যেহেতু দুইটা জটিল ক্ষেত্রে দুইটা ইনভার্সন থাকে, ছবিটা একটু বড় করতে আঁকাতে হবে। এখানে জিনের সংখ্যা একটু বাড়াই দিতে হবে আমাদেরকে। এটা একটা ক্রোমোজোম,
আমরা এখানে সেন্ট্রোমিয়ার আঁকালাম, এখানে এ, এখানে বি, ওকে, সি, দেন ডি, ই, এফ, জি, এইচ, আই, আমরা জেও আগে দিলাম। ওকে, আমরা দেখাতে চাচ্ছি যে দুইটা ইনভার্সন ঘটবে, তো আমরা সেই দুটো কোথায় কোথায় আঁকাবো সেটা আমরা এখানে একটু মার্ক করে দিতে পারি। দেখো এই জায়গাতে একটা হবে, আমরা দুইটা করে জিন নেবো, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে, ছবিটা বড় হবে, দেখতে ভালো হবে। আর একটা হচ্ছে এইচ এবং আই এর উপরে নেব। তো দেখো পরের ছবিটাতে আমরা মূলত ইনভার্সন দেখিয়ে দেবো, সেজন্য আমাদেরকে সতর্কভাবে ছবিটা আঁকাতে হবে, যেহেতু তোমাদের সাথে পেন্সিল থাকে, নাহলে ছবিটা আঁকাতে তোমাদের ঝামেলা হবে, কারণ বুঝতে পারবা না। আচ্ছা, এখানে ছিল সি, যেহেতু ডি এবং ই জিনটা ই হবে, আমরা এটা কিন্তু এইভাবে নতুন আরেকটা কালার দিয়ে এটা আমরা করতে পারি, তাহলে ছবিটা অবশ্যই সুন্দর হবে। আমরা হলুদ রং দিলাম এক্ষেত্রে, এটা ডি, এটা ই। আমরা এটা দেখাচ্ছি, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আচ্ছা, এরপরে আমাদেরকে আবার আগের কালারে ফিরতে হবে, যেহেতু আবার এই যে এফ জিনটা এটা আগের মতোই থাকবে, অন্যদিকে পরের অংশটা আবার যেহেতু হবে হবে, সেক্ষেত্রে আমরা এটা দেখাবো আবার রঙিন করে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এইচ, দেন আই, আমরা এখানে আর তীর দেবো এইভাবে, যে দেখাচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ইনভার্টেড হচ্ছে। দেন এগেন ইউজ করো ব্লু কালার, যেখানে শুধুমাত্র আই, সরি, জে জিনটা থাকবে। তাহলে আমরা দেখাতে যাচ্ছে যে এই অংশটুকু মূলত হচ্ছে আমাদের ইনভার্টেড এরিয়া, যেখানে দুইটা ইনভার্সন ঘটেছে এবং পাশাপাশি ইনভার্সন হচ্ছে, এই জন্য ট্যান্ডেম। ওকে, তাহলে আমরা পরের ছবিটাতে কিন্তু এটা খুব ইজিলি একটা পূর্ণাঙ্গ নতুন ইনভার্টেড ক্রোমোজোম আঁকে ফেলতে পারি। দ্যাট ইজ সেন্ট্রোমিয়ার। স্যার মাঝখান থেকে জি কই গেল? ও এফ জি, সরি, এখানে দুইটা হবে, এখানে এফ জি হবে, এখানে এফ আর জি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে সি, আমরা মনে হয় একটু কালারটা আবার নিতে হবে, তা না হলে তো ভালো দেখাবে না। এখানে ডি আগে যাবে, ই আগে যাবে, ডি পরে যাবে, যেহেতু এটা ইনভার্সন হচ্ছে। আচ্ছা, তারপর যথারীতি আবার দুইটা জিন এফ এবং জি আগের মতোই থাকবে, কারণ এই দুটো জিন ইনভার্সন অংশগ্রহণ করে নাই, এফ আর একটা হচ্ছে জি। আচ্ছা, এরপরে আবার আমরা কালার ইউজ করি, আই আগে যাবে এক্ষেত্রে, দেন এইচ। এরপরে যদি আমাদের জায়গাগুলো একটু ছোট করে লেখা হয়ে গেছে, সমস্যা নাই। এরপরে আছে জে। দেখতে পাচ্ছ যে আমরা এখানে এটা একটু এক্ষেত্রে আমার যেহেতু বারবার এটা ই করা লাগছে, যে জন্য সময় লাগছে বেশি, আর তোমরা যখন পেন্সিল দিয়ে কালার দিয়ে করবা তখন এত সময় লাগবে না। এইটা হচ্ছে আমাদের নতুন ইনভার্টেড ক্রোমোজোম, নতুন ইনভার্টেড ক্রোমোজোম। নতুন ইনভার্টেড ক্রোমোজোম, ঠিক আছে, যেখানে দুইটা জায়গাতে পাশাপাশি ইনভার্সন ঘটেছে। আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা নেই। তাহলে জটিল ইনভার্সন কিভাবে আঁকাতে হবে, এবং এইটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু ঘটেছে কি পাশাপাশি ঘটেছে, আর একটা ছিল অন্তর্ভুক্ত, সেটা খুবই ইজি, যে একটার ভিতরেই দুবার দেখাতে হবে, যে একটা প্রথমে ঘটবে ইনভার্সন, তার ভিতরে আবার পুনরায় আর একটা হবে ইনভার্সন, সেটাকে আমরা বলছি অন্তর্বর্তী। ঠিক আছে, অন্তর্বর্তী ইনভার্সন। অধঃক্রমিত ছবিটা ওই তোমার বললাম যে তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কালার ইউজ করা লাগবে, তাহলে তো তুমি বোঝাতে পারবে না যে কোনটা ইনভার্টেড হলো কোনটা ইনভার্টেড হলো না। ঠিক আছে, এই ক্ষেত্রে একটু রং ইউজ করাটা খুব জরুরি।
আচ্ছা, আমাদের সময় রয়েছে আর 4 মিনিট 38 সেকেন্ড। তো আসলে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আমরা মনে করি তোমরা ছবিটা বই থেকে আর সুন্দর করে দেখে নিবা। আর ছবিটা কিভাবে আঁকাতে হবে আমি দেখিয়ে দিলাম। এটা সিম্পলি আঁকাতে হবে, বইয়ের মতো এরকম যদি তুমি বড় করে ডাবল করে ক্রোমোজোমটা আঁকাতে যাও তাহলে কিন্তু দ্যাটস টাইম কনজিউমিং, অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেখানে বারবার এভাবে ক্রোমোজোম করে আঁকানো, ঠিক আছে, এটা অবশ্যই সময় লাগবে। আর আমি বলতেছি তোমরা জাস্ট একটা দাগ দিবা, এখানে এইভাবে ক্রোমোজোম গুলো জিনগুলো এইভাবে জাস্ট দাগ দেবো যাবে, যেটা দ্রুত হবে। আর যখন ইনভার্সন দেখাবা সেক্ষেত্রে একটু ভিন্ন কালার ইউজ করো, ভিন্ন কালার ইউজ করতে হবে। আর ইনভার্সনটা লেখার সময় অবশ্যই একটা এইভাবে একটা তীর দিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দেবা, যে জায়গাতে এটা টার্ন নিচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিচ্ছে সেটা বোঝানোর জন্য একটা তীর চিহ্ন ইউজ করবা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাসে ছিলাম মনে হয় সব মিলে 4-5 জন। যা আলোচনা হলো এর তো যাবৎকালে সবাই সবকিছু বুঝতে পেরেছো কিনা? সাথে বুঝেছ তো সবকিছু আজকে যা আলোচনা হলো? হ্যাঁ, নিশা বুঝেছো? জি স্যার, বুঝেছি। ওকে, তো তোমাকে লাইনে দেখছি না, চলে গেছে মনে হয়। তো শোনো, আমাদের কিন্তু লাস্ট একটা ক্লাস হবে, আগামীকাল সেই ক্লাসটা হবে। কালকের ক্লাসের পরেই কিন্তু আমরা আলোচনা শেষ করব, আমাদের 15টা ক্লাস হয়ে যাবে। এবং আমি আশা করি যে 15টা ক্লাস আমি নিয়েছি তাতে তোমাদের গুরুত্ব বিগত প্রায় 4 থেকে 5টা বছরের প্রায় প্রশ্ন আমি সলভ করে দিয়েছি। তো যা আলোচনা হয়েছে দ্যাটস ইনাফ তোমাদের জন্য, মানে 80 মার্ক কমন পাওয়ার জন্য মোটামুটি যথেষ্ট আলোচনা হয়েছে। হ্যাঁ, 15টা ক্লাসে কিন্তু আমরা প্রায় একটা কোর্স প্রায় কমপ্লিট করে ফেলেছি। গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা সবই টাচ করেছি। স্যার, বলো। আপনার ওই ক্লাসগুলো পেজে আপনি আপলোড দিয়ে দেন দিন, ওই কলেজের পেজটাকে, আমি যে সবই দেবো, বিগত ক্লাসগুলো। সবই দিবানে একবারে দেবো। আমি কালকে একটা ক্লাস লাস্ট নিয়ে নিই, নিয়ে সবগুলো ক্লাস জি রেডি জি আছে। হ্যাঁ, আমি অলরেডি মানে 3টা দিয়েছিলাম, জি 3টা দিয়েছিলাম। জি এরপর জি থেকে 3টা পাইছেন। হ্যাঁ, ওর পর থেকে বাদ বাকি যে 13টা আরো 12টা ক্লাস, সেগুলো সবই ওয়েবসাইটে দেওয়া হবে। জি, ঠিক আছে, তো ওকে কালকে ওকে স্যার। লাস্ট ক্লাসে তোমরা আশা করি থাকবা। আর যেহেতু আমি তোমাদের এই কোর্সটা নেবো, অন্য কোনো ক্লাস কিন্তু নেব না, সেজন্য আশা করি কালকে জি সবাই থাকার চেষ্টা করবা। কালকে হুম। কালকে ক্লাসটা কখন নেবেন? কালকে দেখি আমি দুপুরে না হলে রাতে যে কোনো এক সময় নিতে পারি, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার, ক্লাস রাতে নিয়েন। ওকে ওকে, ওকে, ঠিক আছে, আমি ট্রাই করবো জানানোর।